ইসরায়েল নিউজ থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া সব জায়গাতেই মুখ্য আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কেউ ইসরায়েলকে সমর্থন করে, কেউ আবার সম্পূর্ণভাবে ইসরায়েলকে বিরোধ করে। তবে এই কথা ইসরায়েল সম্পর্কে নিঃসন্দেহে বলা যেতে পারে যে ইউ ক্যান হেট ইসরায়েল, ইউ ক্যান লাভ ইসরায়েল, বাট ইউ ক্যান নট ইগনোর ইসরায়েল। সাম্প্রতিক সময়ে ইসরায়েল ও হামাসের সংঘর্ষ এবং ইসরায়েল কীভাবে একটি আঞ্চলিক শক্তি হয়ে উঠল, এই বিষয়ে আমরা এই ভিডিওটাতে আলোচনা করব। 1948 সালে প্রতিষ্ঠার পর থেকেই ইসরায়েলকে অনেক চ্যালেঞ্জ ও সংঘাতের মুখোমুখি হতে হয়েছে। তবে এর পরিণামও ইসরায়েল পেয়েছে। ইসরায়েল একটি রাষ্ট্র হিসাবে যে সংঘর্ষগুলি করেছে তারই পরিণাম হিসাবে ইসরায়েল আজকে এতটা বেশি শক্তিশালী হয়েছে, সে আর্থিক দিক থেকেই হোক, কূটনৈতিক দিক থেকেই হোক বা সামরিক দিক থেকেই হোক। ইসরায়েলের বর্তমান অবস্থা বুঝতে হলে ইসরায়েলের ইতিহাসের দিকে তাকানো ভীষণ জরুরি। 1948 সালে জাতিসংঘ মানে ইউনাইটেড নেশন একটা প্রস্তাব পেশ করে আর কি, যেখানটায় বলা হয় যে ফিলিস্তিনকে দুটো ভাগে ভাগ করে দেওয়া হবে, একটা ইহুদি রাষ্ট্র আর একটা হচ্ছে আরব রাষ্ট্র আর কি। ইহুদিরা সেই জিনিসটাকে মেনে নেয়, কিন্তু আরবরা সেই জিনিসটাকে মানে না। আর এরই ফলে যুদ্ধ শুরু হয়, প্রথম আরব আর ইসরায়েলের যুদ্ধ। এই যুদ্ধের ফলাফলস্বরূপ ইসরায়েল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়। তবে এটি কেবল সংঘাতের শুরু মাত্র। ইসরায়েলের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হল 1967 সালের 6 দিনের যুদ্ধ, যেখানে ইসরায়েলকে সম্মুখীন হতে হয় মিশর, জর্ডান ও সিরিয়ার বিরুদ্ধে। এবং আশ্চর্যজনকভাবে ইসরায়েল এই যুদ্ধটি জিতেও যায়, যার ফলস্বরূপ ইসরায়েল গাজা স্ট্রিপ, ওয়েস্টার্ন ব্যাংক, পূর্ব জেরুজালেম, সিনাই উপদ্বীপ ও গোলান হাইটস দখল করে ফেলে। আরেকটি গুরুত্বপূর্ণ সংঘাত হল 1973 সালের ইয়ম কিপুর যুদ্ধ, যখন মিশর এবং সিরিয়া একসাথে মিলে ইসরায়েলের উপর আকস্মিক আক্রমণ করে আর কি। প্রথম দিকে ইসরায়েলের কিছুটা ক্ষয়ক্ষতি হয়, কিন্তু ইসরায়েল নিজেকে সামলায় এবং পাল্টা আক্রমণ করে। এই যুদ্ধেও ইসরায়েলের জয় হয় এবং ইসরায়েল তার সামরিক ক্ষমতার যে প্রদর্শন সেটা করে। যুদ্ধের সমাপ্তি ঘটে ও শান্তি প্রচেষ্টাও শুরু হয়। 1978 সালে ইউএসের প্রেসিডেন্ট জিমি কার্টারের মধ্যস্থতায় ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয়। একটা জিনিস মাথায় রেখো, এর আগে পর্যন্ত কোনো আরব কান্ট্রি ইসরায়েলকে একটি দেশ হিসাবে কিন্তু স্বীকৃতি দেয়নি। মিশরই সেই প্রথম দেশ ছিল, মানে আরব কান্ট্রি ছিল, যে ইসরায়েলকে একটা দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছিল। একইভাবে 1990-এর দশকে ওসলো চুক্তি ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি অর্জনের লক্ষ্যে কাজ করে আর কি। যদিও এই প্রক্রিয়াটাকে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে, আর সেই চ্যালেঞ্জ বর্তমান দিনেও এক্সিস্ট করছে। ইসরায়েল আজ একটি আঞ্চলিক শক্তি তো বটেই, টেকনোলজিগতভাবে ইসরায়েল একটি মহাশক্তি বললেও ভুল হবে না। আর এই উন্নতির পেছনে ইসরায়েলের সামরিক ক্ষমতা, তার যে কূটনৈতিক মিত্রতা, আর যে তার টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, অর্থনৈতিক উন্নতি, সব কিছু এটার অন্তর্ভুক্ত। প্রথমত ইসরায়েলের যদি ডিফেন্স ফোর্সের কথা বলো, আইডিএফ, ইসরায়েল ডিফেন্স ফোর্স বিশ্বের অন্যতম সেনাবাহিনীর মধ্যে একটি। তাদের উচ্চস্তরের প্রশিক্ষণ ও উন্নত প্রযুক্তি এবং উদ্ভাবনী পৃথিবীর সবচাইতে উল্লেখযোগ্য যদি ডিফেন্স সিস্টেমের মধ্যে কথা বলো আর কি, তার মধ্যে একটা রয়েছে আয়রন ডোম, যেটা নির্মাণ করেছে ইসরায়েল। এটি একটি মোবাইল এয়ার ডিফেন্স সিস্টেম, যা অল্প পরিসরের মধ্যে রকেট এবং আর্টিলারি সেলগুলিকে আটকায় এবং ধ্বংস করে। এছাড়াও ইসরায়েল পরমাণু অস্ত্রের অধিকারী, যদিও ইসরায়েল কোনো সময় প্রকাশ্যে তা তো স্বীকার করে না, কিন্তু অফিসিয়ালি আনঅফিসিয়ালি সবাই জানে যে ইসরায়েল একটি পারমাণবিক শক্তিসম্পন্ন দেশ, পারমাণবিক অস্ত্র সম্পন্ন একটি দেশ। এবার ইসরায়েল যে উন্নতি করেছে তার মধ্যে সবচাইতে বড় জিনিস যেটা, সেটা হলো তার অ্যালায়েন্স, মানে তার যে মিত্র বন্ধু ইউএসএ। স্ট্র্যাটেজিক অ্যালায়েন্সও ভীষণ গুরুত্বপূর্ণ ইসরায়েলের জন্য। আমি এখানটায় ইসরায়েল ও ইউএসএর কথা বলছি। ইউএসএ ইসরায়েলকে মিলিটারিগতভাবে তো হেল্প তো করেই, কিন্তু ইসরায়েলের ওপর ইউএসএর যে হাত, সেটা বিশেষত তার রাজনৈতিক যে প্রভাব, ইউএসএর একটা যে ওয়ার্ল্ড ওয়াইড যে ডমিনেশন রয়েছে, যেটার কারণে সে তার মন মর্জি সবখানে করতে পারে। আর এই কারণেই হয়তো ইসরায়েল একটা ফ্রি হ্যান্ড পেয়ে যায় ইউএসএর জন্য। ইসরায়েলে একটা কথা প্রচলিত, বিশেষ করে ইসরায়েল আর ইউএসএ এই দুটো দেশে এই কথাটা প্রচলিত যে ইসরায়েল আমেরিকার 51 স্টেট, এটা এক প্রকার আমেরিকারই একটি রাজ্য। আর হয়তো আমেরিকার এই লিমিটলেস সমর্থনের জন্যই ইসরায়েলকে তার প্রতিবেশীদের তুলনায় অনেকটা এগিয়ে নিয়ে গেছে। ইসরায়েল একটি স্ট্র্যাটেজিক এজ পেয়েছে, যেটা তার প্রতিবেশীরা কখনোই বিট করতে পারেনি বর্তমান সময়ে। যদি ইসরায়েলকে ভালোভাবে লক্ষ্য করো,
এই সমস্ত যুদ্ধ ও ঝামেলা ছাড়া তবে দেখতে পাবে যে ইসরায়েল একটি স্টার্ট আপ নেশনও। টেকনোলজিগতভাবে ইসরায়েলের মতন আরেকটি দেশ খুঁজে পাওয়া এক প্রকার অসম্ভবই বলতে পারো, মানে রেয়ারেস্ট অফ দ্য রেয়ারেস্ট আর কি। বিশেষ করে যদি সাইবার সিকিউরিটির দিক থেকে বলো, বায়োটেকনোলজি বা কৃষি, সমুদ্রের জলকে কীভাবে পানীয় জলে রূপান্তরিত করতে হয় তাও কিন্তু ইসরায়েল ভারতকে শেখাচ্ছে। মানে টেকনোলজি ট্রান্সফারের মধ্য দিয়ে ইসরায়েল ভারতকে হেল্প করছে। ইসরায়েলের এই সমস্ত টেকনোলজিতে সে বরাবরই ভারতকেও হেল্প করে এসেছে। অফকোর্স সব কিছুরই একটা কস্ট আছে। এখন সহজেই বুঝতে পারবে, যদি এই সমস্ত কিছুকে যদি একসাথে নিয়ে নাও তাহলেই বুঝতে পারবে যে ইসরায়েল কীভাবে একটা আঞ্চলিক শক্তি হিসাবে নিজেকে মজবুত করেছে, যা মিডল ইস্টের যে জিও পলিটিক্স সেটাকে নিজের শেপ অনুসারে ইসরায়েল গঠন করেছে। মানে নিজের ক্যালিতে সে নিজের ডমিনেশন ক্রিয়েট করেছে। ইসরায়েল টেকনোলজিগতভাবে ডেফিনেটলি উন্নতি করছে, কিন্তু ইসরায়েলে রিসেন্টলি ইসরায়েল ও হামাসের মধ্যে যে সংঘর্ষ দেখা দিয়েছে সেটা এই অঞ্চলে স্থায়ী যে উত্তেজনা সেটা একটা জ্বলন্ত উদাহরণ। সর্বশেষে এই উত্তেজনার পটভূমি যদি বুঝতে হয় তাহলে হামাস সম্পর্কেও আমাদের কিছুটা তথ্য হামাস একটি মিলিটেন্ট সংগঠন এবং ইসরায়েল, ইউএসএ, ইউরোপিয়ান ইউনিয়ন দ্বারা একটি সন্ত্রাসবাদী সংগঠন হিসাবে এটাকে ডিক্লেয়ার করা হয়েছে। সাম্প্রতিককালে পূর্ব জেরুজালেমে উত্তেজনা বাড়ে, বিশেষ করে আলেক্সা মসজিদের চারপাশে আর কি, যা মুসলিম ও ইহুদি উভয়ের জন্যই একটি পবিত্র স্থান। ফিলিস্তিনি প্রতিবাদকারীদের সাথে ইসরায়েলি পুলিশের সংঘর্ষ বাধে, যার ফলে হামাস ইসরায়েলের দিকে রকেট ছোড়ে। পাল্টা ইসরায়েলও গাজার উপরে বম্বিং করে, আর যার ফলস্বরূপ অসংখ্য নিরস্ত্র মানুষ, অসহায় মানুষের মৃত্যু হয়। এই সংঘর্ষের ফলে উভয় পক্ষেরই ক্ষয়ক্ষতি হয়। হামাসের হাজার হাজার রকেট নিক্ষেপ করে, যার কিছু তেল আভিভ এবং অন্যান্য প্রধান শহরগুলিতেও পৌঁছায়। আয়রন ডোম বেশিরভাগ আক্রমণগুলিকে তো প্রতিহত করে, তবে সবটা নয়। অপরপক্ষে যদি ইসরায়েলের কথা বলো, ইসরায়েলের বিমান হামলায় গাজার একটি বিশাল অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়। অসংখ্য মানুষের মৃত্যু, পাশাপাশি বাস্তুচ্যুত হওয়া, এ যেন একটা প্রতিদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে গাজা স্ট্রিপে। গাজায় মানুষের পরিস্থিতি তো খারাপ হয়ে আছেই, পাশাপাশি সাম্প্রতিক ইসরায়েল ও হামাস সংঘর্ষ যখন শুরু হয় তখন ইসরায়েল এক প্রকার শপথই নেয় যে হামাসকে সে সম্পূর্ণভাবে ধ্বংস করে ছাড়বেই। গাজার সমস্ত চেক পয়েন্টগুলিকে বন্ধ করে দেয়। পরিণামস্বরূপ যে এইড বা রিলিফগুলি পৃথিবীর বিভিন্ন দেশ গাজায় পাঠাতো আর কি, সেগুলি তো বন্ধ হয়েই যায়, আর এক প্রকার গাজার মানুষরা কোণঠাসা হয়ে যায়। আর এর ওপর ইজিপ্টও তার বর্ডার, যেটি গাজার সাথে যুক্ত হয় আর কি, রাফা বর্ডার ক্রসিং, সেটাকেও সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়। এখানে একটা জিনিস বোঝার চেষ্টা করো যে গাজা স্ট্রিপের লোকেদের এক প্রকার খাঁচার মধ্যে বন্দি করে রাখা হয়েছে। তাদের কোথাও যাওয়ার জায়গা নেই, কোথাও পালানোর জায়গা নেই, সবটা জায়গায় ইসরায়েল বন্ধ করেছে, যেটা একটা বাস্তবিক সত্য। একবার এমন একটা পরিস্থিতি কল্পনা করো যেখানটা তোমার মাথার উপর দিয়ে ফাইটার জেট ঘুরে বেড়াচ্ছে আর তোমার পালানো কোনো জায়গা নেই। ইসরায়েল এই যুদ্ধের আড়ালে ওয়েস্টার্ন ব্যাংকে আবিরামভাবে তার সম্প্রসারণ ঘটেই চলছে, যেটা 1948 সাল থেকেই শুরু হয়ে আছে। পৃথিবীর সমগ্র দেশের ভূ রাজনীতির ওপর এটা প্রভাবও ফেলেছে, বিশেষ করে ইসরায়েলের প্রতিবেশী দেশগুলিকে। আর ভারত তো এর বাইরে নেই, ভারতের উপরে ডেফিনেটলি এটার প্রভাব ফেলেছে আর কি। আমরা রিসেন্টলি দেখেছি যে ভারতের দিকে যে সমস্ত জাহাজগুলি আসে, মানে মালবাহী পণ্য নিয়ে আসে আর কি, সেগুলির উপর আক্রমণ করা হচ্ছে। হ্যাঁ, এখন বলতে পারো যে এটা ইসরায়েলকে উদ্দেশ্য করে করা, কিন্তু এফেক্টেড তো ভারতও হচ্ছে। এই সংঘর্ষের পাশাপাশি ইসরায়েল আবার আব্রাহাম চুক্তির মাধ্যমে বেশ কয়েকটি দেশ, মানে আরব দেশের সাথে সম্পর্ক স্বাভাবিক করার পদক্ষেপ নিয়েছে। মানে একদিকে তো ফিলিস্তিনের সাথে তার তো লেগেই আছে ঝামেলা, কিন্তু সে বাইরের দেশের সাথে সম্পর্ককে স্বাভাবিক করারও চেষ্টা করছে, যার মধ্যে ইউএই, ইউনাইটেড আরব এমিরেটস, বাহরিন, সুদান, মরক্কো, এই সমস্ত দেশের সাথে তার যে কূটনৈতিক সম্পর্ক, মানে ডিপ্লোম্যাটিক যে সম্পর্ক, সেটাও স্থাপনের চেষ্টা করছে। আর এই চুক্তিগুলি ইরানের প্রভাবের বিরুদ্ধে একটি কৌশলগত ভারসাম্য হিসেবে দেখা যায়। মানে ইরান কি চেষ্টা করছে, এই অঞ্চলে একটা ডিপ্লোম্যাটিক তার যে বল বা শক্তি, সে এই অঞ্চলে একটা নিজেকে শক্তিশালী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছে ইরান। কিন্তু যখনই ইসরায়েল এই ধরনের স্টেপ নেয়, মানে কোনো দেশের সাথে যখন ডিপ্লোম্যাটিক রিলেশন তৈরি করে, এই যে ইরানের যে চেষ্টা, এটাকে ইসরায়েল কোথাও না কোথাও কুঠারঘাত করে। তো এইভাবে ইসরায়েল সে সামরিক দিক থেকে হোক বা তোমার কূটনৈতিক দিক থেকে, আর্থিক দিক থেকে নিজের প্রভাব বাড়িয়েই চলছে মিডল ইস্টের
ভূ রাজনীতিতে। তো এই ছিল পুরো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে মেনশন করো, আর এটা আমার ইনস্টাগ্রাম আইডি, ডেফিনেটলি ফলো করো। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা, সি ইউ, বাই বাই।